যেখানে মানচিত্র শেষ হয়ে যায় সেখান থেকেই শুরু হয় এক ভিন্ন জীবন। উজানের চর, যমুনা নদী এর উত্তাল বুকে গড়ে ওঠা এক অনিশ্চিত জনপদ, যেখানে প্রতিটি মুহূর্ত সংগ্রাম, প্রতিটি সকাল শুরু হয় যুদ্ধ দিয়ে। বেলা পোড়ানোর আগেই রাখাল তার গরুর পাল নিয়ে ছুটে চলছে বাড়িতে যাওয়ার জন্য। ইতিমধ্যে বর্ষাকালের সূচনা হয়েছে। হঠাৎ করেই চলতে চলতে আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেল। এটি হচ্ছে তাদের গোয়াল ঘর। আর এই পাশে থাকা যায় কাকে এই পাশে খাইতেছেন দুপুরে? আপনাদের কি এই পাশে বাড়ি নাকি ও পাশে, মানে কোনো এদিকে বাবার বাড়ি করে থাকেন? ওই পাশে বাড়ি আছে, এমনকি দুপুরের খাবার খাইতেছেন? এখানে একটি ভৌতু মেয়ে দেখা পেলাম। আমি যদি দেখানোর চেষ্টা করি, হয়তোবা আমি যাওয়ার সাথে সাথে ও উড়াল দিয়ে চলে যেতে পারে। ও, এটি ভুতুম নয়, এটি এক ধরনের চিল। ও আক্রমণও করতে পারে, আমি জানি না। ওকে দেখে মনে হচ্ছে ও হয়তোবা অসুস্থ, অনেক কাছে চলে আসছে। আসলে আমি ওকে সেভাবে ডিস্টার্ব করতে যাচ্ছি না। কতটা সুন্দর লাগছে! আমি আসলে অনেক ছোট ছিলাম তখন দেখেছিলাম, এরপর আর সেভাবে দেখা হয়নি। এটাকে দেখে অনেকটা রুগ্ন মনে হচ্ছে, আমি আর কাছে যাওয়ার চেষ্টা করব না। বর্ষাকালের সূচনা। রৌদ্রোজ্জ্বল আকাশটা হঠাৎ করেই কালো মেঘে ছেয়ে গেল। যমুনা নদীর উত্তাল বুকের উপর ভেসে থাকা এই চর মাটি নয়, এ যেন এক অনিশ্চিত জীবনরেখা। আজ আছে, কাল নেই, তবুও মানুষ এখানে থেমে যায় না। ভোরের আলো যখন নদীর জলে কাঁপে, তখন কুয়াশার ভেতর থেকে ভেসে আসে নৌকার শব্দ, আর সেই শব্দের সাথেই জেগে ওঠে এক সংগ্রামী জনপদ। এখানকার ঘরগুলো স্থায়ী নয়, সন, কাইসে আর বাঁশের গড়া ছোট্ট আশ্রয়, যেন বাতাসের সাথে চুক্তি করে টিকে থাকা এক স্বপ্ন। বর্ষা এলে যমুনা আর নদী থাকে না, সে হয়ে ওঠে উন্মাদ স্রোত। যে স্রোত গ্রাস করে নেয় বাড়িঘর, উঠান, এমনকি স্মৃতিও, কেটে নেয় পূর্বপুরুষদের কবরস্থান। প্রখর রোদের কারণে গবাদি পশু, ছাগল এবং হাঁস মুরগি এগুলো গোয়াল ঘরের নিচে বসে রয়েছে। চরের বাড়িঘরগুলোতে গেলে একটা জিনিস সবচেয়ে বেশি চোখে পড়বে, সেটা হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া। বাড়িঘরগুলো দেখে মনে হবে যে কত বছর ধরে হয়তোবা এই জায়গাতে কোনো মানুষজনের পদচারণা নেই। গোয়ালঘরগুলো একদম পচে রয়েছে, একদম নোংরা অবস্থায়। বাড়িঘরগুলোতে সেভাবে কোনো মানুষের দেখা নেই, কারণ এখানে বেশিরভাগ মানুষগুলো বাওয়ার বাড়ি করে থাকে। তাদের প্রয়োজনে এখানে থাকে আবাদ মৌসুমের জন্য, তারপর আবার তারা চলে যায় ওই পারে। এখানেও একটা সময় হয়তো বা থাকার জায়গা ছিল, চকিয়ে রয়েছে, নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস রয়েছে। এখানে একটি সেলো মেশিন রয়েছে, খেতে পানি দেওয়ার জন্য পাইপের মেশিন রয়েছে, সব কিছু রয়েছে। কিন্তু একদম ভোর দুপুরবেলা কোনো মানুষের দেখা নেই, কারণ এই চরে বেশিরভাগ মানুষগুলো আসে নদীর ওপার থেকে এখানে বাওয়ার বাড়ি কিংবা গোল বাড়ি করে থাকার জন্য। তাদের গবাদি পশু এবং আবাদ মৌসুমের কাজের জন্য বছরে 6 মাস তারা এই চরে অবস্থান করে, আবার 6 মাস থাকে ওই পাশের চরে। কতটা সাদামাটা যদি দেখাই, একদম জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে গোয়াল ঘরটি, কোনো গবাদি পশু নেই। তবে চরাঞ্চলের সব বাড়িগুলোর অবস্থান কিন্তু এক নয়। বেশিরভাগ বাড়িগুলোতে গেলে মানুষের দেখা মেলে, আবার বেশিরভাগ বাড়িঘরগুলোতে গেলে মানুষের দেখা মেলে না। উজানের চরের নদী তীরবর্তী খেয়াঘাট থেকে গ্রামীণ বসতি
8 থেকে 10 কিলো দূরে। আর সেজন্যই পলিন ভাই তার গাড়ি নিয়ে নিয়েছে, কারণ এত দূর হেঁটে যাওয়া সম্ভব নয়। আসসালামু আলাইকুম কাকি, ভালো আছেন? ছাগল তো মাশাআল্লাহ কয়টা? 15টা মাশাআল্লাহ। তাই বিক্রি করেন? এই ঈদে বিক্রি করবেন কতগুলা? ও আচ্ছা আচ্ছা, এমনি খাসি নেই? ও বাচ্চা। এখানে কি কাকি বাউর বাড়ি করে থাকতেছেন নাকি? ওই পাশে চরে আছে তাই না? আচ্ছা, এখানে চাচিদের 15টি ছাগল রয়েছে, আর এখানে তাদের গবাদি পশু। আর উপরে হচ্ছে লাউয়ের মাচা দেওয়া। চরাঞ্চলগুলোতে গেলে বেশিরভাগ বাড়ি ঘরগুলোতেই লাউয়ের মাচা দেখা যায়, কারণ এখানে চরে বড় কোনো বৃক্ষের দেখা মেলে না। একটু ছায়া, সেই সাথে সবজি চাহিদা পূরণের জন্য তারা এই ধরনের ব্যবস্থা করে থাকে। আমি যদি আরও ভেতরে যাওয়ার চেষ্টা করি, এটি হচ্ছে কাকি, এটা কি আপনার থাকারই নাকি গোলঘর? এটি হচ্ছে তাদের গোয়ালঘর রাখার জায়গা, আর এটি হচ্ছে তাদের থাকার জায়গা, যেটাকে সহাবস্থান বলে। এখানে তাদের নিত্য প্রয়োজনীয় যা কিছু প্রয়োজন সব কিছুই রয়েছে। আসলে কতটা সাদামাটা জীবনযাপন তাদের। কাকা কি করেন? মাছের ব্যবসা। ও আচ্ছা, ওই বাজার, গোবিন্দাসী বাজারে মনে হয় নাকি? এটা কি মানে যে নদীর মাছের নাকি বিক্রি করে? আচ্ছা আচ্ছা, এগুলা কি যে চিংড়ি ধরার ইয়ের জন্য না কিসের জন্য? চিংড়ি ধরার জন্য ওগুলো না? আচ্ছা আচ্ছা, কাকা মাছের ব্যবসা করেন, নদী থেকে মাছ ধরে সেগুলো আবার বাজারে, গোবিন্দাসী বাজারে বিক্রি করেন। সামনে চোখ যত দূর যাচ্ছে একদম একদম দিগন্ত জোড়া ফসলি মাঠ। সময় মতো ছেড়ে দিয়েছে আমাদের খেয়া নৌকা উজানের চরের উদ্দেশ্যে। যমুনা এখন ফিরে পেয়েছে তার নতুন যৌবন। বর্ষার সূচনা হয়েছে, নদীর কানায় কানায় পানিতে পরিপূর্ণ হতে শুরু করেছে। খেয়া নৌকায় আমাদের সহযাত্রী হিসেবে ছিল উজানের চরের এবং পার্শ্ববর্তী চরের সাধারণ মানুষরা। কেউ বা নিয়ে যাচ্ছে ফার্নিচারের কিছু অংশ। দীর্ঘ যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম উজানের চরের খেয়াঘাটে। এই খেয়াঘাটেই আমরা নেমে যাব। নদীর তীরবর্তী চরাঞ্চলের মানুষদের চলাচলের একমাত্র মাধ্যম নৌকা, অর্থাৎ খেয়া নৌকা। চরের মানুষরা অনেকটা সাদামাটা, আমাদেরকে হাত নাড়িয়ে স্বাগত জানাচ্ছে। আমরা এগিয়ে চলছি উজানের চরের গ্রামীণ বসতির দিকে এগিয়ে যাওয়ার জন্য। আসলে নদী তীরবর্তী চরের মানুষরা কতটা পরিশ্রমী আর কতটা সংগ্রামী। প্রায় এই খেয়াঘাট থেকে বসত ভিটা পর্যন্ত 8 থেকে 10 কিলোমিটার, প্রায় যে 1.5 থেকে 2 ঘন্টা তাদের হাঁটতে হবে বাড়িতে যাওয়ার জন্য। এটি হচ্ছে গ্রামীণ মেঠোপথ। আসলে এ পাশে যে দুটি বাড়িতে গিয়েছিলাম, দুটো বাড়ির একই অবস্থান। এখানে ভুট্টার ভেতর অংশটি রেখে দেওয়া রয়েছে, আর মাচা কিংবা জানলার নিচে গবাদি পশু। আসলে চরাঞ্চলের বাড়িঘরগুলো দেখতে অনেকটা একই রকম। প্রতিটা পরিবারেই রয়েছে গবাদি পশু। ঠিক তেমনি আমরা বিস্তীর্ণ মাঠে যখন এলাম তখন দেখা হলো ভাইয়ের সাথে। ভাই তো গরু নিয়ে আসছেন মাঠে। হ্যাঁ, কয়টা গরু আছে? 22টা গরু কি এখানে? আপনারা মূলত দেশীয় যে গরুগুলো সেগুলোই তো লালন পালন করেন। সামনে কোরবানির হাট, আসলে হাটে কি গরু উঠবে আপনার? আচ্ছা, ওই 4টা বাড়িতে যেগুলো নিয়ে আসছেন এগুলো হচ্ছে এবার হাটে উঠবে না। ভাইয়ের সাথে কথা বলে যেটি বুঝলাম, এই চরাঞ্চলের প্রত্যেকটি পরিবারে রয়েছে কম বেশি গবাদি পশু। কেউ লালন পালন করছে ছাগল, কেউ লালন পালন করছে ভেড়া, আবার কেউ বা গবাদি পশু গরু। ঠিক তেমনি ভাই নিয়ে আসছে 22টি গরু। সামনে যে
বিস্তীর্ণ তৃণভূমি, সেই তৃণভূমিতে সারাটি বছর বিচরণ করে এই গবাদি পশুগুলো। চরাঞ্চলের মানুষের কৃষিকাজের বাইরে গবাদি পশু লালন পালন হয়ে উঠেছে এক নতুন আয়ের উৎস, যেটি খুব ভালোভাবে রপ্ত করেছে এই কালীপুর চরের কৃষকেরা। এই চরে সবচেয়ে বেশি চাষাবাদ হয় ভুট্টা, আর পাশাপাশি ধানের চাষও হয়। তবে ভুট্টার চাষ এই চরাঞ্চলগুলোতে সবচেয়ে বেশি হয়। এরপরে আরেকটা চর আছে, এই যে এই মোটরসাইকেল যাবেন, ঠিক আছে? এটা কি কি জাতের কলা? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি জাতের কলা? জাত কলা। গ্রাম বাংলার এমন রূপ দেখে মনে পড়ে যায় পল্লীকবি জসিম উদ্দিনের কথা। রাখাল তার গরুর পাল নিয়ে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে বেলা ফোরানোর আগেই। আসলে কতই না সুন্দর লাগছে, উপরে নীল আকাশ আর নিচে সবুজে বিস্তীর্ণ মাঠ, আর গ্রামীণ মেঠো পথ ধরেই রাখাল পাল নিয়ে এগিয়ে চলছে। বাবা, তোমার নাম কি? হ্যাঁ, হাসিবুল। স্কুলে পড়ো তুমি? মাদ্রাসায়। মার্শাল্লাহ। কোন ক্লাসে তুমি বলতে পারবা? শিশুতে পড়ো। দাদুর সাথে আসছো গরুর পালের এখানে? তুমি তো অনেক দায়িত্ববান। ভাই, নাতি তো অনেক দায়িত্ববান, দাদার সাথে আইসে পড়ছে। এটি হচ্ছে তাদের গোয়াল ঘর। আর এই পাশে থাকা যায়। ও কাকে এই পাশে খাইতেছেন দুপুরে? আপনাদের কি এই পাশে বাড়ি নাকি ও পাশে, মানে কোনো এনকে বাবার বাড়ি করে থাকেন? ওই ওই পাশে বাড়ি আছে, এমনকি দুপুরের খাবার খাইতেছেন? বৃষ্টি হলে তো এই যে পানি টানি আসে না? এটা তো আসে না? আচ্ছা, এটি হচ্ছে তাদের রান্নাঘর। কিছুক্ষণ আগেই আমরা ঝড়ের কবলে পড়েছিলাম। প্রায় 3 ঘন্টা টানা বর্ষণ হয়েছে। এখনও আকাশের কিছুটা অংশ ঘন কালো মেঘে ছেয়ে রয়েছে। মনে হচ্ছে অভিমান করে রয়েছে এখনও আকাশ। যাত্রীরা এগিয়ে চলছে খেয়ানৌকায় করে নদীর ওপারে যাওয়ার জন্য। আমরাও চলে যাব নদীর ওপারে, কিন্তু একদম বৃষ্টির কারণে পুরা গ্রামীণ মেঠোপথ একদম পিচ্ছিল অবস্থা রয়েছে, যে হেঁটে এগিয়ে যাওয়া যাচ্ছে না। নদী তীরবর্তী এই চরাঞ্চলের মানুষরা প্রকৃতির কাছে হার মানে না। তারা মাটি খুঁজে নেয় নতুন করে, আবার ঘর বাঁধে, আবার স্বপ্ন গাঁথে নদীর বুকে। এখানে চাষাবাদ মানে শুধু ফসল ফলানো নয়, এটা প্রতিদিন বেঁচে থাকার এক একটি যুদ্ধক্ষেত্র। কখনো ধান, কখনো ভুট্টা, সবই যেন জীবনকে টিকিয়ে রাখার নীরব চেষ্টা। গবাদি পশুর ডাক, ভেজা মাটির গন্ধ, আর নদীর ঢেউয়ের সাথে লড়াই করা মানুষরাই কষ্টের মধ্য দিয়ে জীবন কাটিয়ে নেয়। সব মিলিয়ে এই চর এক জীবন্ত কবিতা। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্যচিত্রে,
নতুন কোনো জেলায়। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।